স্বাগত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। ডিম দুধ মাংসে প্রায় স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। কোরবানির পশুর চাহিদা পূরণে দেশীয় খামারিদের উদ্যোগ রীতিমতো গর্বিত করেছে প্রাণী সম্পদ খাতকে। মুরগির মাংস আর ডিমের পুষ্টিতে রোগ প্রতিরোধের তুষ্টি এখন উল্লেখ করার মতো। শুধু সামান্য পিছিয়ে থাকা দুধের সরবরাহে এখন দেশের বেশিরভাগ মানুষ প্রায় প্রতিদিনই ডিম আর মুরগির মাংস খায়। চাহিদা বাড়ছে গরুর মাংসেরও, তাই দাম বাড়লেই হইচই। সরকার চেষ্টা করছে সুলভ মূল্যে বছর জুড়ে ডিম দুধ আর মাংসের সরবরাহ বাড়াতে। বিশ্বব্যাংকের সহায়তায় এলডিডিপি নামে বিশাল প্রকল্প সফলভাবে শেষের পর্যায়ে। এরই মধ্যে পাস হওয়া আইনের মাধ্যমে অচিরেই শুরু হবে ডেইরি বোর্ডের কার্যক্রম। আর এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল উদ্বোধন করেছিলেন প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী, যা আজ শেষ হলো। আর এই উপলক্ষে ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজন। আজ আমরা আলোচনা করতে চাই উন্নয়নে প্রাণী সম্পদের ভূমিকা কোন পথে, এই শিরোনামে। দর্শক, আমাদের এই আলোচনায় আজ স্টুডিওতে আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রধান কারিগরি সমন্বয়ক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক। আপনাকে স্বাগত। দর্শক, আমরা আলোচনাটা শুরু করতে চাই। প্রথমে আমি একটু গোলাম রব্বানী আপনার কাছে যেতে চাই। 2 দিনের একটা সফল কার্যক্রম আপনারা শেষ করলেন। আমি এও জানি যে 50 বছরের ইতিহাসে বঙ্গবন্ধু জাতির পিতার পরে এই প্রথম একজন সরকার প্রধান প্রাণী সম্পদের সেবা সপ্তাহ এবং প্রদর্শনীতে আসলেন এবং উদ্বোধন করলেন। আজকে সেটা সফলভাবে শেষ হলো। আপনি যদি আমাদেরকে একটু জানান, আপনি জানেন আপনি এলডিডিপি নিয়ে বেশি বলবেন, কারণ সেটা আপনার একটা টেকনিক্যাল একটা এক্সপার্টিস আছে, কিন্তু আমরা একই সঙ্গে জানতে চাই নানা রকম গরু আমরা দেখলাম, আমরা উটও দেখেছি, এখানে আমরা শৌখিন পাখিও দেখেছি এইরকম প্রদর্শনীতে। আমার কি একটু প্রশ্ন করতে হয় বা একটু সমালোচনাই করতে চাই, 2 দিন কি খুব কম সময় হয়ে গেল না? আজকে যারা দেখেছে, কালকে যারা দেখেছে, আজকে অনেকেই বলেছে এটা কি শেষ হয়ে গেল, এটা কি বাড়ানো যেত কি না? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী একযোগে সারা দেশে 18 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত মেয়াদ। তারই অংশ হিসেবে কেন্দ্রে আমাদের 2 দিনের প্রদর্শনী ছিল, যেটা গতকাল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গর্বের বিষয়, আমাদের কৃতজ্ঞতা প্রকাশের জায়গা যে তিনি এটা উদ্বোধন করেছেন। এবং আমাদের আরেকটি প্রত্যাশা যেটা আমাদের ছিল যে এই সেবা সপ্তাহ এবং প্রদর্শনী এটি প্রতি বছর জাতীয়ভাবে পালিত হোক, সে ব্যাপারেও এক ধরনের ইঙ্গিত আমরা পেয়েছি। এর বাকি অফিসিয়াল প্রসিডিউরগুলো হয়তো সুসম্পন্ন হবে। আর এই সেবা সপ্তাহ বা প্রদর্শনী সারা দেশেই হচ্ছে। আজকে ঢাকার প্রদর্শনী 2 দিন হলো। এখন আপনার প্রশ্ন ছিল যেটা বাড়ানো যেত কিনা, কারণ আমরা অনেক রকম গরু, অনেক রকম ছাগল আমরা দেখলাম, মানে পাখিও দেখলাম। এখন এই মুহূর্তে ভেন্যুস্থল ত্যাগ করার সময় দেখলাম যে মানে লোকারণ্য। আচ্ছা, কিছু কিছু স্টলে স্পেশালি যে লার্জ অ্যানিম্যাল এখানে প্রবেশ করা যাচ্ছে না। আমি চেষ্টা করে পারিনি আর কি। হ্যাঁ, আমি আমাদের প্রাণী সম্পদের স্টল থেকে বেরিয়ে আসলাম। তো এইটা আমরা যখন 21 সালে করলাম তখন কিন্তু বাইরে আয়োজন এইভাবে করতে পারিনি কেন্দ্রে। 2022 সালে আমরা প্রথম কেন্দ্রে এটা একটা করলাম, সেটা ছিল 1 দিনের। দর্শক চাহিদা বিবেচনায় 23 সালে আমরা 2 দিনের করেছি এবং একইভাবেই চলতি বছরে এখন এই গতকাল এবং আজ 2 দিনের করলাম। গতকাল অফিস ডে ছিল, তারপরেও লোকারণ্য এবং রাত্রি প্রায় 10টা পর্যন্ত র্যাম শো। গরুর র্যাম্পে দেখলাম যে গরুরা হাঁটছে। হ্যাঁ, আর আজকেও র্যাম শোতে কানায় কানায় ভর্তি এবং দর্শকের আমার দৃষ্টি কেড়েছে। হয়তো কয়েক মাস বয়স হবে একটা বাবুকে কোলে নিয়ে তার মা এসেছে। আচ্ছা, এই গরমে আকর্ষণ কতটুকু হয়েছে। আর এর ছোট ছোট বাবু এবং অ্যাডোলেসেন্স এজের প্রচুর ছেলে মেয়ের উপস্থিতি। এছাড়া খামারিদের যারা উৎসাহী, ঢাকা শহরে এই ঘনবসতি শহরটাতে বিনোদনের কিছু আসছে, তারা এটাকে বিনোদনের অংশ হিসেবে নিয়েছে। এবং এটি একটু অবশ্য অবাক করার বিষয় যে বিনোদন আমরা পেতাম সার্কাসের অ্যানিমেলে, কিন্তু আমাদের গৃহপালিত পশু যে বিনোদনের বাণিজ্যিকভাবে যে পশুপালন হচ্ছে, একইভাবে বাণিজ্যিক এবং পাশাপাশি বিনোদন আসতে পারে, এখানে কিন্তু র্যাম শো সেটা একটা প্রমাণ রেখেছে।
আচ্ছা, আমরা নিশ্চয়ই সেটা আমরা টেলিভিশনে দেখিয়েছি আর নিশ্চয়ই এটা নিয়ে হবে। আমি একটু সচিব মহোদয়কে যাওয়ার আগে আমি একটু মাননীয় পরিচালক আছেন, মহাপরিচালক আছেন, একটা বড় কর্মযোগ্য শেষ হলো 2 দিনের। আমি জানি যে আপনাদের উপর দিয়ে অনেক চাপ গেছে, অনেক ঝড়ে গেছে। এই যে এটা এবং সামনে কোরবানি, যেখানে আমাদের মূলত আমাদের পশুর দরকার, গবাদি পশুর দরকার, সেটা গরু হোক, ছাগল হোক, উট হোক। আমি এখানে উটও দেখলাম, আপনাদের প্রদর্শনীতে উটও এসেছিল। তা আমরা কি উট পালনে উৎসাহী হচ্ছি, বা নানা রকম গরু দেখছি, গুটি গরু দেখলাম, 1 কোটি টাকা দামের গরু দেখলাম, এবং 100 কেজি ওজনের গরু ওখানে ছিল। এটা পরবর্তীতে এটার কি প্রভাব আমরা দেখবো আমাদের সম্পদ খাতে? প্রদর্শনী যখন হয় তখন কালারফুল করার জন্য অনেক এটা যে সব রিকগনাইজ তা না, তা বলে যে আমরা উট পালনকে এনকারেজ করব বা সরকারি পলিসিতে আছে এমন না, কিন্তু কালারফুল করার জন্য হয়তো বিচ্ছিন্নভাবে এগুলো এসছে। এটা আমাদের মেইন স্ট্রিম না। আমাদের মেইন স্ট্রিম আমরা বলেছি আমাদের শঙ্কর জাত যদি হয় তাহলে আমরা বলেছি আমাদের ফ্রিশিয়ানের সাথে লোকাল, যেটা ইভেন শাহিওয়াল হতে পারে, লোকালের সাথে শাহিওয়াল হতে পারে, এক্স্যাক্টলি ডুয়েল পারপাস। আর আমাদের লোকাল যে জাতগুলা সংরক্ষণ করা, সেটা কিন্তু আমরা বহু আগে থেকে অ্যাড্রেস করেছি এবং সেটা আরো বেগবান। মীর কাদিম হতে পারে, রেড চিটাগাং হতে পারে, মুন্সিগঞ্জ হতে পারে। সুতরাং সেখানে আলাদা ফোকাস। আর যেটা মেইন স্ট্রিম সেটা দুধের জন্য, মাংসের জন্য, সেটা হলস্টিন ফ্রিশিয়ানের সাথে লোকাল অথবা শাহিওয়াল লোকাল অথবা পিওর শাহিওয়াল। তো এখানে আমরা বিভ্রান্ত না, এখানে আমরা খুব রিজিড এবং আমাদের মন্ত্রণালয় আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংগুলো খুব ক্লিয়ার। এখন হ্যাঁ, কালারফুল করার জন্য কিছু জাত আসছে, সেটা আমরা রিকগনাইজ করি না। এর মধ্যে মনে করেন এটা দিয়ে অনেক বেশি মানুষ উৎসাহিত হবে নতুন খাবারের ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই। শুনেন, আমি নিজে, আমরা আয়োজন করাই, আমি একজন, আমি কিন্তু স্টল ঢুকতে পারি না অনেকখানে। তো এটা যদি ঢুকতে পারি না, যেমন ব্যর্থতা আছে, গতকাল ঢুকেছে, আজকে পারিই নাই, সেজন্যই বলছিলাম যে আরেকদিন মন খারাপ করার কারণ থাকতে পারে। আবার কিন্তু ভালোও লাগতেছে যে আয়োজনটা করলাম, এটা ফলপ্রসূ হয়েছে, মানুষের চাহিদা, গণমানুষের জোয়ার হয়েছে, তাহলে সেটা তো আমাকে আরো উৎসাহ দিচ্ছে। সুতরাং আমি না ধাক্কা ধাক্কি করার ঢোকার দরকার নাই। সেজন্য বলেছিলাম যে কালকে শনিবার ছিল, ছুটির দিন, কেন একদিন বাড়লে কি হতো? এই যে আকাঙ্ক্ষা বাড়ছে, এটা ভালো লাগে, বুঝছেন? আকাঙ্ক্ষা বাড়লে ভালো লাগে। আমার যে জিনিসটা, এটা কমপ্লিমেন্ট যে খুব ক্লিয়ার হলো, তাহলে হয়তো তাগিদটা বাড়ে। এখন লাইভে একটা আয়োজন করে এটাতে দীর্ঘক্ষণ রাখাও ঝুঁকি আছে, সেগুলো বিবেচনায় আমরা একসময় কিন্তু 1 দিন করতাম। এখন এই সমস্ত দাবি কারণে আমরা 2 দিন করেছি। এখন যদি সিজনটা ভালো হয়, মিড জানুয়ারি থেকে মিড ফেব্রুয়ারি, এটা টেম্পারেচারটা কন্ট্রোল থাকে, সেক্ষেত্রে হয়তো 3 দিনও করা যায়। আবার 3 দিন করলেও কিন্তু লাইভ অ্যানিমেলকে এরকম একেবারে নতুন একটা জায়গায় রাখার রিস্ক আছে। তখন এবার তো টেম্পারেচার অনেক বেশি, আর তখন হবে কি যে আনন্দে ভাটা পড়বে। এখন আনন্দটা একটা, ধরেন যে জোয়ার থাকতে আনন্দটা শেষ হচ্ছে, চাহিদা এটা ভালো। আবার তো ডাল হয়ে গেলে তো মন খারাপ হবে। সব বিবেচনা করে কি মনে করেন আগামীতে কোরবানি আছে না, তারও একটা প্রস্তুতিমূলক একটা আমরা উৎসাহজনক বিষয় দেখলাম। এবারের আপনার কি ধারণা কোরবানির পশু নিয়ে? আপনি মানে কনফিডেন্ট আছেন যে আমরা যথেষ্ট? আমরা তো এর মধ্যে একটা গণনা করেছি, ওটাকে গণনা বলি আমি, ওটাকে কোনো পরিসংখ্যান গণনা মানে এক্সাক্ট, কোনো প্রিসিশন নাই, যা আছে তাতে আমরা খুব হোপফুল। এলডিপির আওতায় একটা আপনারা গণনাটা করেছি। এটা আমাদের 2 কোটির মতন আমাদের চলে আসছে। 1,70,00,000 তো একেবারে বাস্তব। তারপরে আমার শহর বাদ দিয়েছি, গরু ছাগল মিলিয়ে না শুধু গরু? না, আমি বলছি হাউস হোল্ড। আমরা সংখ্যাটা এখনই বলবো না, কারণটা হলো সংখ্যাটা না বললে হবে কি, যে আমার তো কিছু জায়গা এখনো বাকি আছে। আমরা যখন কোরবানির সময় ঘোষণা করব, সেটা মাননীয় মন্ত্রী মহোদয়ের মুখ থেকে আসবে, সেটা তো একটা আনন্দ, তাই না? এবং আমি শুধু এটুকু বলতে পারি হোপফুল, এইটুকু শব্দটা সংকট, মানে কোরবানির গরুর কোনো সংকট হবে না, আমি এটুকুই বললাম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যে মোস্তফা কামাল, আপনি আমাদের সঙ্গে আছেন। মন্ত্রণালয়ে একটা বড় কাজ হলো এটা, একটা আমরা মনে করি, এবং এলডিপির মতন একটা প্রজেক্ট প্রায় শেষের পর্যায়ে, 1 বছরের মধ্যে শেষ হবে। আমরা সংসদে আইন পাস করলাম ডেইরি বোর্ডের জন্য, সেটারও হয়তো কার্যক্রম আমরা দ্রুত দেখতে চাই। আমাদের পক্ষ থেকে চাপ থাকবে আপনাদের প্রতি। সব কিছু মিলিয়ে আমরা একটু দেখছি যে দুধের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। মন্ত্রণালয়ের দিক নির্দেশনটা কি? কালকে প্রধানমন্ত্রী আপনাদের উদ্দেশ্যে অনেক কথাবার্তা বলেছেন। আমি একটু জানতে চাই যে মন্ত্রণালয় তাহলে কীভাবে এখন এগুবে? একটা ধরেন যে প্রধানমন্ত্রীর মতন, সরকারের প্রধানের মতন ব্যক্তিত্ব এসে যখন প্রাণী সম্পদের একটি প্রদর্শনী উদ্বোধন করে বা সপ্তাহ উদ্বোধন করে, সেটা নিশ্চয়ই আপনাদের জন্য, আমাদের সকলের জন্য। আপনারা কি ভাবছেন, কোথায় এগিয়ে যাবেন আরও? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী কালকে প্রথমবারের মতো আমাদের অংশগ্রহণ করেছেন এবং উনি কিন্তু সকলের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির ফলে যেটা ঘটেছে সেটা হচ্ছে এই সেক্টরে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, পরিশ্রম করছেন,
ঝুঁকি নিয়ে বিনিয়োগ করেছেন তারা সবাই উৎসাহিত হয়েছে। এবং আমাদের মন্ত্রণালয়ের মধ্যেও আমরা সবসময় সরকারের সাথেই আছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সবসময় পাই, কিন্তু তারপরেও আমরাও আরও বেশি উজ্জীবিত হয়েছি। এবং এখানে উনি কিন্তু মৌলিক একটা কথা বলেছেন, সেটা হচ্ছে নিজেদের জাত উন্নয়নের জন্য গবেষণা বাড়াতে হবে। আমাদের মন্ত্রণালয় থেকে কিন্তু আমরা গবেষণার ব্যাপারে আগে থেকে যোগাযোগ করেছি। আমাদের সচিব মহোদয় অর্থ মন্ত্রণালয়ে অনুরোধ করেছেন গবেষণা খাতে যেন বরাদ্দ বাড়ানো হয়, অর্থ সচিবের সাথে দেখা করেছে এবং সেটা কিছু অর্থ যেন প্রাণী সম্পদ গবেষণা তো আছে। হ্যাঁ, প্রাণী সম্পদ গবেষণা আসে, সেজন্য সচিব মহোদয় ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে অনুরোধ করেছেন। এবং এর ভিতরে আরেকটা জিনিস আমি বলি, আমাদের দেশি জাত উন্নয়নের জন্য আরসিসি যেটা, সেটা দুটো লাইন ডেভেলপ করা হয়েছে। দেশি জাতের আমার কিন্তু মাংস ভালো হয় আগে থেকেই, কিন্তু দুধের পরিমাণটা কম ছিল, কিন্তু আরসিসিতে এখন গবেষণার ফলে এটা প্রায় 8-9 লিটার পর্যন্ত উঠেছে। এই উৎস থেকে ইতিমধ্যে আমরা কিন্তু দেশে অন্য যেগুলো যা, যেমন মিরকাদিম বা মুর্শিদাবাদ বলে সেটা, পাবনা, নর্থ বেঙ্গল গ্রে এবং নেত্রকোনা হিল ব্ল্যাক, এই 4টা জাত উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা মন্ত্রণালয় থেকে গাভীর জাত, হ্যাঁ গাভীর দুটো লাইন মানে মাংস এবং দুধ ডুয়েল পারপাস জাত উন্নয়ন করার জন্য আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটকে নির্দেশনা প্রদান করেছি, তারা প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে তখন ঘোষণা দিয়েছেন, এইখানে আমার আরও গতি সঞ্চার হবে। আর আরেকটা বিষয় হচ্ছে প্রদর্শনীর মাধ্যমে আসলে আমরা কি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে সরকার কিন্তু কখনোই কৃষি কাজ করে না, কোনো আমলে কোনো রাজা এক বোট ধান চাষ করে না, গরু পালন করে না। কৃষি কিন্তু বরাবরই গণমানুষের জিনিস, খামারিদের জিনিস, প্রাইভেট সেক্টরের জিনিস। সরকার মূলত প্রণোদনা দেয়, তারপরে হচ্ছে নীতিগত সহায়তা দেয়। আমাদের বিভিন্ন প্রকল্প, যেমন এলইডির কথা বলেছেন, আমরা কৃষককে কিন্তু নতুন জাত কি করে লালন পালন করতে হবে সেই ট্রেনিং দিয়েছি, তাকে আমরা উপকরণ সহায়তা দিচ্ছি। তবে এলইডির মাধ্যমে আমরা চাচ্ছি যে তার উৎপাদিত পণ্য যেন সে বাজার সৃষ্টি করতে পারে। আর মেলার কথা যদি বলেন, তাহলে আমরা সেবার মাধ্যমে প্রাণী সম্পদ খাতকে কতটুকু এগিয়ে নিয়েছি সেটা আমরা মেলার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরেছি, এবং সেটা আমরা দেখেছেন, জনগণ সেটা দেখে উৎসাহিত হয়েছে। আর মেলার একটা বৈশিষ্ট্য, আপনি যদি ঐতিহাসিক কাল থেকে দেখেন, মেলা কিন্তু একটা সাংস্কৃতিক পর্ব, তার পাশাপাশি প্রথম থেকে মেলার সাথে কিন্তু অর্থনীতির একটা যোগাযোগ আছে। গৃহ উৎপাদিত সমস্ত পণ্য, সারা বছরের পণ্য মেলা নিয়ে আসে এবং বিক্রি করে, এবং নতুন নতুন মার্কেট তৈরি হয়, নতুন আদর্শ হয়। আপনি বাণিজ্য মেলার দিকে দেখেন, যতটা না বিক্রি হয় তত সবচেয়ে বেশি আমার আছে কোন কোন দেশ থেকে আমরা কত কার্যাদেশ পেলাম। ফলে আমি প্রাণী সম্পদ খাতেও কিন্তু আমার বাণিজ্যিকীকরণের জায়গাটাই মেলার মাধ্যমে মনে করেন যেটা সুযোগ তৈরি হবে। এবং এটার প্রসপেক্টে মানুষ দেখতে পারলো যে এটার অনেক বেশি সম্ভাবনাময় একটা খাত আছে, এবং সেটা রাজধানীবাসীও সেটা দেখলো, এবং যে সাধারণ মানুষ শুধু মাংসটাই চেনে, সেও তো একটা গরু দেখলো, সেও তো একটা অন্যরকম এত বড় গরু হতে পারে, এত বেশি দুধ দিতে পারে, সেটাও দেখতে পারে। আমরা একটু আলোচনা করবো, তারা একটু বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজনে। স্বাগত আরেকবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজনে। রেজুল হক, আমি আপনাকে যেতে চাই। আমার মানে প্রোডাকশনের লোকজন বলছে, দর্শকও বলছে যে গরুর কথা আমরা শুনলাম, ব্ল্যাক বেঙ্গল গোট কোথায়? ছাগলের জাত উন্নয়নে, বা আপনি জানেন যে খাসির মাংসের দামে অনেক বেশি, 1100-1200 টাকা, সেটা কমের ক্ষেত্রে ছাগলের চাষ বা খামার কি আমাদের কম হচ্ছে? আপনি গত বছর যদি কোরবানির হিসাব নেন, 55 লক্ষ ছাগল জবাই হয়েছে একদিনে, ভেড়াও আছে এর মধ্যে, ঈদের দিনে। তাইলে কমার কাহিনীটা কেন আসবে? এটা তো লুকানোর কিছু নাই, এটা পরিসংখ্যান। আর 45 লক্ষের মতো আমরা বলি যে ক্যাটেল জবাই হয়েছে। তো সুতরাং উৎপাদন বেড়েই চলছে। আর কিছু জেলা যায় দেখবেন, আপনি রাস্তায় তো গাড়ি চালাতে পারবেন, মেহেরপুরে আপনি রাস্তায় গাড়ি চালাতে পারবেন না, ছাগল আসে পড়বে এটা নিচে। এগুলো আমাদের প্রকল্পের কাজ, এবং মানুষ ক্যাম্পেইনে সাড়া দিয়েছে। ব্ল্যাক বেঙ্গল গোট হয়তো ঠিক আছে, তাদের পিউরিটি কিছুটা হারিয়েছে, কিন্তু সেটা তো আমরা আবার ব্যাক করাচ্ছি। প্রকল্পটা আবার একটা মাঝখান দিয়ে একটা সময় আবার গ্যাপ হয়েছে, কিন্তু তার উপরে ডেডিকেটেড প্রকল্প আবার আসলে যেটুকু আমার যে জাত উন্নয়নের যেটুকু আমরা তাদের ক্রস হয়ে গেছে, ওগুলো আমরা আবার উদ্ধার করব। এই বছরই কিন্তু আপনার 24-এর, আমরা এখন কেবল মার্চ, 23-24 মিলেই কিন্তু আমরা খাসির মাংসের দাম কিন্তু আমাদের 1000 পার হয়ে গেল। না শুনেন, রোজার মধ্যে আমরা তো 900 টাকা করে আমরা দিয়েছি, তো 950 টাকা বহু জায়গায় চলছে। ঠিক আছে, আরেকটা জিনিস, এটা হলি মিট, অল মিট আর হলি মিট, কিন্তু এটা হলি আমি এই সেন্সে বলি, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই খায়। আপনার একটা বদ্ধ যে কোনো একটা ইয়েতে কিন্তু খাসির মাংসটা কমন থাকে, এটার উপর চাপ পড়ে, তো সারা বছর চাহিদা আছে। আর অন্য কোনোখান থেকে যদি অন্য কিছু আসে প্রবেশ করে 2-4টা, খাসি কিন্তু কোনোখান থেকে, এটা আমাদেরই উৎপাদন। সুতরাং যে কোনো একটা বিয়ের অনুষ্ঠান বলেন, সার্বজনীন অনুষ্ঠান বলেন, সেখানে খাসির মাংসটা কিন্তু ইনক্লুসিভ থাকে। এই কারণে এই সরবরাহটা আমরা দিয়ে যাচ্ছি। সুতরাং আপনি উৎপাদন হচ্ছে না বাড়ছে না এটা বলার কোনো সুযোগ নেই। এই উৎপাদন বাড়িয়ে আরো দাম কমানোর কোনো সুযোগ আছে কিনা?
দাম কমানো, দাম উৎপাদন একটা, আচ্ছা, আর উৎপাদন বেশি হলেই দাম কমে যাবে বিষয়টা এমন নয়। কারণ কোনো কিছুর দাম যে বাজার নির্ধারণ করে, সেখানে যদি চাহিদা বেড়ে যায় আকস্মিকভাবে দাম বাড়বে, চাহিদা বাড়লে দাম বাড়বে, এটি কমন একটি বিষয়। আর আমাদের প্রয়োজন, শরীরের প্রয়োজনে যে 57 থেকে 62 গ্রাম প্রোটিন দরকার, সেখানে অ্যানিম্যাল প্রোটিন কত অংশ, সেই প্রোটিনের কত অংশ আসবে মাছ থেকে, কত অংশ দুধ, কত অংশ ডিম থেকে, মাংস থেকে, এর একটা এই ধরেন মাংস, এই মাংসের মধ্যে বিফ আছে, আমার মাটন আছে, মুরগি আছে। তো মাংসের তো অনেকগুলো উৎস আছে আমাদের দেশে। তো যেটা প্র্যাকটিস, আমাদের মাইন্ডসেট, এটা খাদ্যাভ্যাসের অংশ, যে উই প্রিফার বিফ, এর ফলে বিফের চাপ বাড়ে ডেফিনেটলি। ফর এক্সাম্পল পবিত্র রমজান মাস, মাংসের উৎস তো আরও আছে, মুরগি, আমরা 1.5 কেজি খাদ্য খাওয়াই 1 কেজি মাংস পেতে পারি ব্রয়লার মুরগিতে। আমরা যদি বাণিজ্যিকভাবে মাংসের জাতের গরু পালন করি, সেক্ষেত্রে হয়তো 7 বা 8 কেজি খাদ্য খেয়ে 1 কেজি মাংস হবে। আর এখন যেটা কমন প্র্যাকটিসে হয়তো 11, 12, 14 কেজি, এবং কোনো ক্ষেত্রে 16 কেজি খাদ্য দেন 1 কেজি মাংস। এখান থেকে অনুমেয় যে কত খরচ করলে কত উৎপাদনের জিনিস হবে, যে মুরগির মাংস উৎপাদনের খরচ কত, আর গরুর মাংস বা ছাগলের মাংস উৎপাদনের খরচ কত। তো আমরা যদি বাজারে দাম কমাতে চাই, তাহলে আমাদের ওই পণ্যের উপরে চাপ ব্যালেন্স করতে হবে রিয়েলি। এখানে আমাদের যারা ভোক্তা, তাদের একটা ভূমিকা থাকতে হবে, এইটুকু দরকার। আচ্ছা, কি খাবে? জি, এটা আমি যদি আমার পরিবারের জন্য মাংস কিনবো, তার যেটা অল্প দামের মাংস তো ভালো, তো সেটা কিনতে পারি। এটা আমি ভোক্তাদের খাদ্যাভ্যাসের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। এইটা আমরা দেশকে ভালোবেসে, দেশপ্রেমকে সামনে নিয়ে এসে এটা করতে পারি। আরেকটি বিষয়, উৎপাদন খরচ কমানোর একটা বিষয় বারবার বলছেন আমার মহাপরিচালক মহোদয়, বলেন যে গ্রাস ফেড, গবাদি পশু তৃণভোজী খাদ্য থেকে ঘাসে যেতে হবে। গবাদি পশু তৃণভোজী প্রাণী, দানাদার খাবার, এটা তাদের জন্য সাপ্লিমেন্ট। এত জায়গা আমরা কোথায় পাবো ঘাস উৎপাদনের? ঘাস উৎপাদনের জন্য তো আমরা বলছি না, লাইভ স্টকের ক্ষেত্রে কখনোই আমরা অ্যাডভোকেসি করি না যে এটা হরাইজন্টাল গ্রোথ হোক, আমরা বলি ভার্টিক্যাল গ্রোথ হবে। ইভেন সেটা ঘাসের ক্ষেত্রেও, হ্যাঁ, একসময় দুর্বা ঘাস খুব ভালো ঘাস, গবাদি পশু খায়। আমি ছোটোবেলায় ছাগল চড়িয়েছি, গরু চড়িয়েছি, দুর্বা ঘাস খুব পছন্দ করে। কিন্তু গভর্নমেন্ট তো দুর্বা ঘাস প্রমোট করে না, কারণ এর জন্য হরাইজন্টাল প্রোপাগেশন অনেক বেশি। সরকার করছে কোনটা? নেপিয়ার। সরকার করে কোনটা? ভুট্টা। সরকার করে কোনটা? জারা, হ্যাঁ, স্প্লেন্ডিডা। কেন করে এগুলো? যেগুলো ভার্টিক্যাল গ্রোথ, ফলে উৎপাদন বাড়াবো কিন্তু জমি কম লাগবে। সেটাও একটা কৌশল ব্যাপার, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এবং এই যে গরুর যে খাদ্য বা ছাগলের যে খাদ্য, এখানে দানাদার, আমি এর আগেও অনুষ্ঠানে বলেছি, দানাদার খাবার সবচেয়ে দাম বেশি। এরপরে সবচেয়ে কম দাম হলো সবুজ ঘাস, ওরা তো তৃণভোজী। তাহলে ওদের জন্য উপযুক্ত খাদ্য যেটা, সেটাকে আমরা চাপ কম দিয়ে চাপ বাড়াচ্ছি দানাদারে, এবং সে দামি জিনিস। এর ফলে হচ্ছে কি, দেখুন, আটা বা ময়দার থেকে ভুসির দাম বেশি কেন হচ্ছে? এই ভুসির ভোক্তা তো অ্যানিম্যাল। তো অ্যানিম্যালের জন্য যতটুকু দরকার সাপ্লিমেন্ট হিসেবে ততটুকু দিতে হবে। আমরা যদি বাণিজ্যিক চিন্তা করে খামার করি, তাহলে অবশ্যই খাদ্য বাবদ অতিরিক্ত ব্যয় করা যাবে না। পশুখাদ্য বাবদ অতিরিক্ত ব্যয় করলে আপনার মাংসের দাম বেড়ে যাবে, এবং সেটা ভোক্তার ঘাড়ে পড়বে। দ্বিতীয়ত হলো পরিবহনের বিষয় আছে। তৃতীয়ত হলো যে একটি অ্যানিম্যাল মাংস হয়ে ভোক্তার কাছে যাওয়ার মাঝখানে কতবার হাত বদল হয়েছে। একবার হাত বদল হওয়া মানে বাজারে সরবরাহ ব্যবস্থা একটা বড় ব্যবস্থা, এখানে একটা ব্যাপার আছে। সেই জন্য আমরা আলোচনা করি, ফলে কোনো কিছুর দাম এটি মাল্টিফ্যাক্টরাল, এবং সেটা শুধুই নিশ্চয়ই প্রাণী সম্পদ অধিদপ্তর বা প্রাণী সম্পদ মৎস্য মন্ত্রণালয়ের উপর পড়বে না, এটা একটা সমগ্র। আমি সেটাই একটু আমাদের অতিরিক্ত সচিব মহোদয় আছেন, তার কাছে শুনতে চাই যে এটা একটা সবার মিলে কিন্তু, তাই না? আমার পশুখাদ্য বা পোলট্রি ফিডে একটা সোয়াবিন, যারা বেশিরভাগই আমদানি করা, সকল রকম ভ্যাকসিন আমরা বেশিরভাগই আমদানি করি। দেশেও কিছু কিছু হয়, কিন্তু আমরা অনেক সময় যারা এগুলো তৈরি করতে শুরু করেছে, অ্যানিমেল মেডিসিন নানা রকম, তারা বলছে যে সেটা একটা প্রোটেকশন খুব বেশি তারা পাচ্ছে না, ফলে আমদানি করা জিনিসের উপরে আমরা নির্ভরশীল হয়ে আছি। এই জায়গাটায় নীতিগত জায়গায় কোনো কাজের সুবিধা আছে কিনা, বা কোনো উদ্যোগের ব্যাপার আছে কিনা, মানে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির সাথে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে মিলে বা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সেই সমন্বয়ের জায়গাটা কীভাবে আপনারা? সেটা আমরা কাজ করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যখন দামের প্রশ্নটা আসে বা আমদানির বিষয়টা আসে, ওখানে কাজ করি। এনবিআর এর সাথে কাজ করি। যেন আমাদের কিছু কিছু জিনিস, যেহেতু জানেন যে আমাদের জমি কম, আমাদের কিছু জিনিস বাইরে থেকে আনতেই হয়। তো এরপরে আমরা দেশে কিন্তু কৃষি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে যেন আমাদের যদি বলেন যে ভুট্টার উৎপাদন কিন্তু অতীতের চেয়ে অনেক বেড়েছে। তো
তারপর ধরেন আমাদের দক্ষিণাঞ্চলে কিন্তু সয়াবিনের চাষ হয়েছে এবং হচ্ছে, ফলে কিছু কিছু আমরা নিজেদের ইয়ে থেকে তৈরি করছি। কিন্তু আমাদের যেটা বলেছে যে এই জিনিসটা দরকার হয় যখন আমি দানাদার খাবারে যাব। আমরা মূলত জোর দিচ্ছি হলো ঘাসের ক্ষেত্রে। আমাদের ঘাস চাষে প্রশিক্ষণ দেওয়া, এবং যেটা নেপিয়ারের পাকচং একটা জাত আছে, একবার গাছ লাগালে কৃষি মন্ত্রণালয়ের সাথে করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের সাথে করতে হবে, কারণ হলো কৃষি মন্ত্রণালয় চায় যে মানে খাদ্য উৎপাদন যাতে কমে না যায়, ওটা ধানের জমি যাতে না কমে। তো এই জায়গাগুলোতে আমরা এর সাথে কাজ করছি। তারপর আমাদের অন্য জায়গায় কাজ করা, যেমন আমাদের রেল লাইনের পাশগুলো যদি আমরা রেল মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করি, আমরা এই চিন্তা ভাবনা করছি আমাদের দুই পাশে যদি আমরা ঘাস লাগাই, তারপর আমাদের রাস্তার পাশে হতে পারে, আমরা এই জায়গাগুলোতে করছি। প্লাস ভূমি মন্ত্রণালয়ের সাথে অনেক সময় জেলা প্রশাসকের সাথেও কথা বলেছি, আমাদের খাস জমিগুলো যদি আমরা কিছু কিছু অন্তত ঘাস চাষের জন্য ব্যবহার করি, কারণ আপনার খাদ্য উৎপাদনের যে ধরনের উর্বরা জমি প্রয়োজন, ঘাসের জন্য কিন্তু অতটা উর্বরা জমির প্রয়োজন সেভাবে হয় না। আরেকটা জিনিস হলো, ঘাসটা হইলে আমার উৎপাদন খরচ কম হয়, মাংসের উৎপাদনও বাড়ে, দুধের উৎপাদনও বাড়ে, দুধের স্বাদও বাড়ে। কারণ হলো এই আমার যে তৃণভোজী প্রাণী, এটাই বিধাতার একমাত্র যেটা যন্ত্র উনি পাঠিয়েছেন, যেটা ফাইবারকে আপনার হলো প্রোটিনে রূপান্তর করতে পারে। আর কোনো কিছু মানে প্রোটিনকে প্রোটিন আকারে করতে, গরু বা ছাগলকে যন্ত্র হিসেবে ধরলে ফাইবারকে প্রোটিন বানাতে পারে। আর কোনো মাধ্যম কিন্তু নাই ফাইবারকে প্রোটিন বানা, প্রোটিনকে প্রোটিন আকারে তৈরি করতে হয়। ফলে কত বড় বিজ্ঞানের জায়গায় বলে না, এটা প্রকৃতি, এটা প্রকৃতি ভাবে না, তাই না? একটা ঘাস খাচ্ছে কিন্তু সে দিচ্ছে প্রোটিন, ভেজিটেবল খাচ্ছে দিচ্ছে প্রোটিন। তো ফলে এখানে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, আমরা শিল্প মন্ত্রণালয়ের সাথে আমরা যেটা কাজ, ভ্যাকসিনের কথা যেটা বলেছেন, আমরা কিন্তু প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রেও বাড়াচ্ছি, এবং আমাদের নিজস্ব যে সরকারি ভ্যাকসিন উৎপাদন কারখানা আছে সেটার সক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রকল্প ইতিমধ্যে আমরা প্ল্যানিং কমিশনে জমা দিয়েছি। আচ্ছা, আরেকটাও আমি নিশ্চয়ই মহাপরিচালকও বলবেন, আমরা কিন্তু অনেক দেশীয় কোম্পানিকেও দেখছি যে এনিমেল হাজবেন্ডারির ক্ষেত্রে এনিমেল মানে নানা রকম ভ্যাকসিন থেকে শুরু করে নানা রকম ওষুধ তারা বানানো শুরু করেছে। সেইটা একটা বড় ধরনের নীতিগত সহায়তা দরকার বলে তারা মনে করে। আপনাদের কাছে কোনো খবর এরকম আছে কি না? এটা ওনারা বলেছেন, কিন্তু এটা হলো যে আসলে গবেষণা করে নিজস্ব ওষুধ ডেভেলপ না করা পর্যন্ত এই জায়গাটাতে সমস্যা হবে। কারণ আমরা জানি যে এটা আবিষ্কার, এটা প্যাটেন্ট থাকে এবং ওই অনুযায়ী কিছু পে করতে হয়। আমরা যখনই বাইরে কোনো কিছু ব্যবহার করো আমাকে কিন্তু রয়্যালটি দিতে হয়। আর আমরা যদি দেশি গবেষণার মাধ্যমে তৈরি করতে পারি তাহলে ওই খরচটাও অনেক সময় কমে আসবে। আর এছাড়া নীতিগত বা ধরেন ট্যাক্সের যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের কাছে যদি আসে বা আমরা যদি জানি, আমরা তখন এনবিআর এর সাথে যোগাযোগ করে চেষ্টা করি। তো আরেকটা জিনিস মনে রাখবেন যে আসলে এনবিআর উপর চাপ দিয়ে তো লাভ নেই, আমাদের রাজস্ব আদায়তে বাড়াতে হবে। উন্নয়নের জন্য কিন্তু আসলে রাজস্ব আয়ের বিষয় আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলো দেখেন, উনি কিন্তু একটা সমন্বয় করে যখন যেটা নির্দেশনা দেওয়া প্রয়োজন দুই দিকে রক্ষা করে আবার আলোচনাটা আসবে। তবে নিশ্চয়ই আমি মনে করি এইবারের প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর উপস্থিতি কিন্তু আপনাদের উপরে অনেক বেশি চাপ বাড়বে বা দায় বাড়বে, বা মানুষের মধ্যে কিন্তু দৃষ্টি আকর্ষণ হবে যে এই খাতটা শুধু গরু ছাগলের খাত না। আমি চাপ না বলে উৎসাহ বলতে চাই, আমরা উৎসাহিত হলাম। ধন্যবাদ আপনাদেরকে। নিশ্চয়ই আমরা আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে একটি বিরতি। স্বাগত আরেকবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। আমরা আজকে কথা বলছি যে উন্নয়নে প্রাণী সম্পদের ভূমিকা বা প্রাণী সম্পদের কোন পথে আমরা আগাচ্ছি। এলডিডিপির একটা বড় আলোচনা হচ্ছে, আপনি এলডিডিপির মানুষ, সেই জন্য রব্বার হিসাব পেয়ে আমি জানতে চাই ডেয়ারি বোর্ড হয়েছে, কবে নাগাদ এই ডেয়ারি বোর্ডের কার্যক্রম হবে? এইখানে আমরা প্রাণী সম্পদে এইটার আমরা সুফল কি পাবো? আমাদের দুধের উৎপাদন বাড়বে কিনা, দুধের দাম কমবে কিনা, পাউডার দুধের আমদানি মানে কমবে কিনা, সেটা যদি একটু বলেন। কারণ আমরা এখানে দেখলাম অনেক বেশি মানে দুধ দেয় এমন গাভী দেখেছি আমরা গত 2 দিন, কিন্তু সেটা তো সবটাই আর বাণিজ্যিকভাবে হয়তো করা যায় না। মূলত বোর্ড, ডেইরি বোর্ড এমন একটি সংস্থা যেটা পোস্ট হারভেস্ট ডেইরিতে দেখবে। উৎপাদন পরবর্তী কিছু অ্যাক্টিভিটি আছে যে কাজগুলো এখন আমাদের একসময় ডেইরি সেক্টরটা ছোট ছিল, তখন বোর্ডের অত বেশি যৌক্তিকতা ছিল না, বাট এখন এটা বড় হয়ে গেছে, যৌক্তিক হয়েছে, সরকার এ কারণে আইন করেছে। এখানে এলডিডিপির যে দায়িত্বটা আছে সেটা হলো বোর্ডের জন্য একটা ভবন, যে এরিয়াটা জায়গাটি প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের সাভার ডেইরি ফার্ম থেকে আরচে রোডের সাথে দিয়েছে 5 একর জায়গা। সেই জায়গায় বোর্ডের ভবন নির্মাণের জন্য আমাদের অর্থ রয়েছে এলডিডিপিতে, কিন্তু সরকারি সিদ্ধান্ত আছে যে এই বোর্ডের ভবনের ডিজাইন এবং নির্মাণ কাজ এইটি করবে হলো গণপূর্ত অধিদপ্তর। আচ্ছা, প্রকল্পের পক্ষ থেকে আমরা মহাপরিচালক সাহেব বা মিনিস্ট্রি হয়ে আমরা গণপূর্ত অধিদপ্তরে পত্র দিয়েছি। ওনারা সরেজমিন জায়গা সাইট দেখেছেন। এখন তাদের প্রয়োজন হলো এই বোর্ডের জন্য যে কর্মকাঠামো ছেড়ে দেওয়া। জি, ভবন হবে
কতজন কর্মকর্তা থাকবেন, কারা বসবে, কিরকম কাজ হবে সেটা জানা যায়, সাইজ লাগবে ইত্যাদি বিষয়। আমরা চাই যে সেটা আপনারা তাড়াতাড়ি করে দেন। এটা নিয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করছে। আমি শুধু একটু মহাপ্রচারক এটার সঙ্গে মিলে যদি আমরা বলি, আমরা দেখলাম প্রাণী সম্পদের ক্ষেত্রে বড় ধরনের একটা এলইডিপির মাধ্যমে হচ্ছে। আমরা একই সঙ্গে চাই যে আমাদের যতটা না আমরা গরুর মাংস বা খাসির মাংস তার থেকে অনেক বেশি মুরগি এবং ডিম, সেক্ষেত্রে একটা পোলট্রি বোর্ডের কথা অনেক সময় ছিল, বা যে আমাদের যে পোলট্রি নীতিমালা সেটাও আপডেটের একটা হওয়ার কথা ছিল, সেটা ব্যাপারে যদি পলিসিতে কিন্তু অ্যাড্রেস করেছি আমরা। আপডেট মানে কি, এটা আমরা অনেক কাজ করছি। এবার যে পোলট্রি পলিসি যেটা আসবে, এটা এত প্রয়োজনীয় জিনিস অ্যাড্রেস করা হয়েছে, মাথা ভারী না কিন্তু, একদম প্রয়োজনীয়। পলিসিতে আনছে কি জানেন আপনি, আমি সেই কথাগুলো বলি। আমরা ড্রেসড বর্ডারে যাব, আমরা পলিসিতে এনএসসি জানাতো না আমরা গবেষণা করার দরকার নাই, যেগুলো মানে খুবই ওই যে আছে না কিছু পপুলার মানে গবেষণা আছে, মানে প্রভোকিং হয়ে, ওগুলো না, প্রয়োজনীয় গবেষণা করতে হবে। তারপরে পর্যায়ক্রমে লাইভ বার্ড মার্কেটে ফেজিং আউট করা, এগুলো মানে জীবন্ত মুরগির যেখানে সেখানে কেটে জবাই করে খাওয়া, সেগুলো তো আমরা আবার একটা কথা বলি, পর্যায়ক্রমে আবার এটা জবরদস্তি যে কালকে সকালে সব বন্ধ, এটা না, আস্তে আস্তে তারা এ করতে হবে কি, মানুষকে হিউজ ক্যাম্পেইন করতে হবে যে ফ্রোজেন মিটের ভ্যালু এডিশনটা কি, কমপ্লিমেন্টটা কি, এটা বুঝাতে হবে এবং মানুষকে কোথাও মুরগি কেটে জবাই করে খাওয়া হয়, তাহলে অন্য দেশের লোককে বোকা, যে তারা বোকা, আমরা চালাক হয়ে গেছি, তা না। আমাদের ট্রেডিশনাল সিস্টেম, আমিও তো এই সিস্টেমে বলে সেটা অবজ্ঞা করি না, কিন্তু এর থেকে যদি ভালো অপরচুনিটি থাকে সেটাকে কেন এনকারেজ করবো না, জবরদস্তি না করে আমরা এটাকে ক্যাম্পেইন আকারে নিয়ে গিয়ে মানুষের মাইন্ডসেট পরিবর্তন করব, ফ্রোজেন মিট খাবে, সেগুলো পলিসিতে কিন্তু আসছে। আমাদের স্ক্যাভেঞ্জিং বার্ড সেটা থাকবে, আমরা আরও কীভাবে এটাকে ব্রিডি হ্যান্ড ম্যানেজমেন্ট করে আমাদের নিজস্ব যে জাতটা আছে অর্গানিক হিসেবে হবে, অর্গানিক, এটা শুনেন আমাদের এই জিনিসটা আমদানি করে নিছে বরং আফ্রিকাতে। এটা তো জানেন আমাদের একটা পিএলডি প্রকল্প ছিল, তাদের এক মুরগের সংসার, তারা বলে যে এটা তো ভালো রিটার্ন, এটা হয়তো আপনি ইন্ডিভিজুয়াল যদি হিসাব করবেন এটা কোনো ভ্যালু পাবেন না, কিন্তু যদি আপনি কিউমুলেটিভ হিসাব করেন, যে ধরেন 1 কোটি পরিবার এই মুরগিটা পালে, তাদের বাবা বাজার থেকে প্রোটিন কেনার মতো টাকা নেই, সে শুধু চালটা কিনে কিছু আলু কিনে নিয়ে আসে, তাহলে তো পুষ্টি নিশ্চিত হবে না। কিন্তু ওই কিষানের ওয়াইফ যদি 10টা মুরগি পালে, 4টা ডিম পায়, 2টা বাচ্চাকে প্রতিদিন খাওয়ায়, ওখান থেকে সে বড় হবে, ভালো খেলোয়াড় হবে, ভালো অফিসার হবে। এই যে 1 কোটি পরিবারের এই যে 2 কোটি সন্তানের বেড়ে ওঠার পিছনের গল্পটা, এটা যখন আপনি কিউমুলেটিভ হিসাব করবেন, এটা অন্য কোনো তখন সেটা বিশাল ব্যাপার হবে। আফ্রিকা বলছে যে এটা তো বিশাল একটা ট্রিমেন্ডাস জায়গা, আগে তারা এগুলো করতো না, বুঝছেন, এখন আমাদের থেকে এই মডেলটা নিয়ে তারা এটা শিখছে, তারা সেরকম একটা মডেলের জায়গা আমরা আছি। এবং এটা নিশ্চয়ই মানে সচিব মহোদয় আপনি আমার সাথে একমত হবেন যে আমরা যখন এখানে যারা 4 জন আছে তাদের কেউ কিশোরকালে প্রতিদিন ডিম খাওয়ার কথা কেউ চিন্তা করে না, কিন্তু এখন আপনার ডিম ছাড়া আপনার চলবে না, এবং চিকেন ছাড়া কেউ কোনো বাচ্চাকেও আপনি মানে খাওয়াতে পারবেন না। সেই রকম একটা জায়গায় যখন আমরা পৌঁছেছি, তখন এটা আরও বেশি উন্নয়নের জায়গা। যদি মহাপ্রচারক সাহেব বললেন, ওই যে জীবিত মুরগি না করে যদি আমরা যদি ড্রেসড করি, যে কিনে রাখলাম, তাহলে তো দাম ওঠানামাটা, যেমন আজকেও আমাদের বাজারের খবর আছে যে ডিমের দাম আবার একটু বেড়েছে, বা বলের দাম হয়তো একটু আবার ঠিক হয়েছে, কারণ ঈদের পরে একটু। এই জায়গাগুলো কাজ করার ক্ষেত্রে নীতিগতভাবে কী ভাবেন? এই জায়গায় কাজ করার ক্ষেত্রে ইতিমধ্যে আপনি বলেছেন, মহাপরিচালক মহোদয় বলেছেন, আমাদের পোলট্রি নীতিমালাটা আমরা মোটামুটি হালনাগাদ করে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই হলো একটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা পোলট্রি খাতে গবেষণার জন্য পোলট্রি গবেষণা ইনস্টিটিউট আলাদা করে, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটটা যেমন কৃষিতে যদি ধরেন, কৃষি গবেষণা ইনস্টিটিউট থাকার সত্ত্বেও কিন্তু ফল গবেষণা আছে, ধান গবেষণা আলাদা আছে, আমরা গম গবেষণাও আছে, এরকম। এই জন্য আমরা চাচ্ছি যে পোলট্রির ক্ষেত্রে মনোযোগ দেওয়া, পোলট্রি গবেষণা ইনস্টিটিউট, এটা নিয়েও আমার প্রাণী সম্পদ দপ্তর কাজ করছে। তারপর পোলট্রি বোর্ড নিয়েও কথাবার্তা হচ্ছে, সেটাও নিশ্চয়ই হবে, কারণ পোলট্রি সায়েন্সে বিভিন্ন জায়গায় পড়ানো শুরু হয়েছে। একটা যেটা বলছি ঠিকই আছে, আমাদের ছোটোবেলায় আমাদের সচ্ছলতা ছিল, তারপরে কিন্তু প্রতিদিন আমরা খেতাম না। মুরগি যখন ধরতো তখন আমরা জিজ্ঞেস করতাম মেহমান আসবে কিনা। স্বচ্ছ পরিবারে কিন্তু গল্পটা এরকম ছিল, কিন্তু এখন আমার ছেলে কিন্তু হয় তার টেবিলে মুরগি থাকতে নাহলে ডিম থাকতে হবে। তার মানে আমাদের খাদ্যাভ্যাস অনেক পরিবর্তন হচ্ছে। আরেকটা জিনিস যেটা আমরা বলেছি, সরবরাহ বেড়েছে, উৎপাদন বেড়েছে, চাহিদাও বেড়েছে, চাহিদার সাথে সরবরাহটা যুক্ত। আপনি যেটা বলছেন ড্রেসড বয়লারের যে বিষয়টা, আপনি যে আমাদের রমজানের এই বছর আমাদের আমরা মোবাইল সেল করেছি, গত বছর আমাদের যে পরিমাণ ড্রেসড বয়লারের চাহিদা ছিল এবার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে ইতিবাচক একটা লক্ষণ যে মানুষ ড্রেসড বয়লারের ব্যাপারে ধীরে ধীরে সচেতন হচ্ছে। এবং এইটা যদি হয় তাহলে স্বাস্থ্য যে বিষয়গুলো সেটাও হবে, এবং এটা কিন্তু ভ্যালু এডিশনটাও হচ্ছে। এবং এটা এখানে আমরা আগাতে বললে আমরা পরবর্তীতে আপনার হলে রপ্তানিতেও যেতে পারে। আপনি জানেন যে রপ্তানি বহুমুখীকরণের কথা সরকার ভাবছে, কারণ
ডলারের আমদানি দরকার, ডলার দরকার আমাদের। ডলার দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে পৃথিবীর কোনো দেশই কিন্তু নির্দিষ্ট কোনো ইয়ার উপর নির্ভরশীল থাকতে আমরা পারে না। যেমনটা তৈরি পোশাকের উপর হয়েছে এটা কিন্তু একটা পর্যায় পর্যন্ত এটা কিন্তু আমরা টিকতে পারবো না। আমাদেরকে আসলে আমাদের সরকার সেটা জানে, প্রধানমন্ত্রী উৎসাহিত করছেন আমাদের। এবং গতবার কিন্তু বেসরকারি খাতের প্রতিনিধিরা, খামারিরা বলেছে যে তারা রপ্তানি করতে চায়। ইতিমধ্যে শুরু হয়েছে 13টি দেশে কিন্তু আমাদের পোল্ট্রি পণ্য অলরেডি রপ্তানি শুরু করেছে। পোল্ট্রি মিট না, কিন্তু পোল্ট্রি মিট থেকে তৈরি ভ্যালু এডিশন জিনিসপত্র, প্রাণী সম্পদ জাত মানে প্রাণীজাত উপকরণ, যেমন নাগেটস বলি, নাগেটস, এই সসেজ, মোমো, এগুলো আপনাদের রপ্তানির দিকে যায়। আরেকটা বিষয় হলো কি, আমাদের মনে করেন দুধ বলেন বা এই জিনিসগুলো কিন্তু পচনশীল। আপনাকে যদি ভ্যালু এডিশন পণ্য যদি বানাতে না পারেন, ওটা কিন্তু বেশি এটা শেলফ লাইফ বাড়ানো যাবে না। দুধ না, মাখন দরকার, মাখন দরকার, পনির দরকার, পনির অনেকদিন থাকবে। এবং পনিরটা যখনই আপনি তৈরি করতে, গ্রামে আপনার যখন দুধ বেশি বিক্রি হয়, উৎপাদনের ধরনের দাম কমে যায়, কিন্তু পনিরের যদি উৎপাদনের ব্যবস্থা থাকে, তাহলে পনির যিনি বানাচ্ছেন, মিষ্টি যিনি বানাচ্ছেন, উনি দুধ কিনে নেবেন। আপনি নিশ্চয়ই আমার থেকে বর্ষণ তিনজনই ভালো জানেন যে করোনার সময় যখন দুধ ফেলে দিচ্ছিল সিরাজগঞ্জে, তখন যখন আপনারা ক্রিম সেপারেশন মেশিন দিতে পারছেন, তখন কিন্তু আমরা অনেক বাটার পেয়েছি। আরেকটা বিষয়, ওই সময় কিন্তু সরকারিভাবে আমরা কৃষক থেকে দুধ ডিম সংগ্রহ করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে। কৃষকও টাকা পেয়েছে, মানুষও খাবার সরবরাহ পেয়েছে সরকারি উদ্যোগে। সেই নীতির জায়গাটা, এই যে একটা যেটা বললেন, তাহলে তো আমাদেরকে আবার ভাবতে হবে যে এই আমরা এখন সসেজ পাঠাচ্ছি, তাহলে আমরা ড্রেসড মুরগির কোথাও পাঠাবো কিনা। কারণ আমরা জানি ব্রাজিল আমাদের কাছে গরুর মাংস রপ্তানি করতে চায়, তাহলে আমরা কোথাও মুরগির মাংস রপ্তানি করার জন্য উদ্যোগী হবো কিনা। ব্রাজিলি বিষয় যেটা আছে সেটা আমাদের বন্ধু প্রতিম দেশ। এখানে বিষয়টা হচ্ছে আমাদের দেশে যেহেতু জিনিসপত্রের দাম বেশি, এই সুযোগটা তারা নিতে চায়। আমাদের আসলে চাহিদার কম না, মূলত হচ্ছে বাণিজ্যিক কারণে তারা আসতে চায়। এখানে আমাদের যেহেতু দাম বেশি, এখানে একটু অ্যাড করি, অতি বিলাসী হওয়ার কিছু নাই। আমার মুরগি উৎপাদন খরচ অন্য দেশের থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়তো ওরকম করে আমরা কুলাতে পারবো না, কিন্তু কেন নাগেট পারি, কেন আমরা সসেস পারি। ওখানে আবার এগুলো তৈরি করতে গেলে যে লেবার কস্ট আমরা আবার এখানে একটু কম আছে, ওই সুযোগটা আমরা নিয়ে এগুলো আবার রপ্তানি করছি। কিন্তু আজ তো মুরগি হয়তো রপ্তানি করা একটু চ্যালেঞ্জ আছে আমাদের। আচ্ছা, তো উনি যেটা বলেছে, আসলে আমাদের ভ্যালু এডিশনের জায়গাটা যদি যায়, তাহলে শিল্প হিসেবে এটা বিকশিত হয়, যেটি ইতিমধ্যে শিল্প হিসেবে বিকশিত শুরু হচ্ছে। আপনি আমাদের বড় কোম্পানিগুলো দেখেন, এই যে ডিম কালেকশন থেকে শুরু করে ডিম পরিষ্কার, প্যাকেজিং সব কিন্তু অটোমেটেড হয়ে গেছে। চিকেনও তাই। হ্যাঁ, চিকেনের ক্ষেত্রেও তাই। তারপরে ধরেন যে আমাদের কিছু কিছু কোম্পানি আমাদের গরুর মাংস বাজারে বাইরে রপ্তানি করছে। এখানে যেটা হচ্ছে যে আমরা যদি খাবার খরচটা কমিয়ে আনতে হবে, তাহলে আমার উৎপাদন খরচটা কমে আসবে। আমাদের দেশে কিন্তু প্রচুর মানুষ আছে, আমাদের কর্মসংস্থানের একটা বিষয় আছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চান যে আমরা চাকরি পিছনে না ছুটে আমরা নিজেরা উদ্যোক্তা হয়ে চাকরি দেই। এবং তার বড় খাত একটি হলো প্রাণী সম্পদ। এবং সুখের বিষয়, গত 2 বছর আমি মেলার সাথে যুক্ত, আমি বিস্মিত হয়ে গেছি। অক্সফোর্ড থেকে, আমেরিকা থেকে পড়াশোনা করে এসে খামারে কাজ করছে, এবং আজকে একজন খামারি আমাদের পুরস্কার গ্রহণ করেছে, 15 বছর বয়স মাত্র। সে নিজের খামার তৈরি করে তার চিটাগং থেকে তার খামারের প্রাণী এখানে এনেছে এবং সে পুরস্কার জিতেছে। সে কিন্তু তার স্বপ্নটা কিন্তু উদ্যোক্তা হিসেবে এখনই তৈরি করে ফেলেছে, এবং এটা একটা বড় জায়গা হতে পারে নতুন নতুন কর্মসংস্থানের এবং রপ্তানি আয় বৃদ্ধির একটা জায়গা। সেটারও একটা নীতিগত হয়তো সহায়তা, নীতিগত সহায়তা সরকার তো এটা নিয়ে ভাবছেই সবসময়। সরকার সহায়তা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। আমরা চাই যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, কর্মসংস্থান ব্যাংকের সাথে থেকে শুরু করে অন্য ব্যাংকেও উৎসাহিত করা যে তোমরা পোল্ট্রি খাতে বা প্রাণী সম্পদ খাতে, খামারের খাতে বেশি ঋণ দাও। আরেকটা বিষয় যেটা আমরা ইদানিং আলোচনা করছি, আমার কৃষককে যদি ঋণ দিত, তাহলে কিন্তু ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়। ফলে আমাদের প্রাণী সম্পদ ইন্স্যুরেন্সের বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা চাই যে প্রাণী সম্পদ খাতেও একটা যেন ইন্স্যুরেন্স বড় হয়, যে যা করে ঋণ দিতে সহায়তা হবে এবং ব্যাংকাররা নিশ্চিত। এই কাজ অলরেডি আমরা ব্যাংকে আর্থিক বিভাগের সাথে যোগাযোগ করেছি। আমরা আরেকদিন সময় চাই, আপনাদের তিনজনের নিশ্চয়ই এটা নিয়ে আরেকটি আলোচনা হবে। আজকের মতো শেষ করছি প্রাণী সম্পদ সেবা উপলক্ষে এই বিশেষ আয়োজন। ভালো থাকবেন এবং থাকবেন ডিবিসি নিউজের সঙ্গে।